সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা শিখব সেন্টেন্স কানেক্টরস। এটাকে আমাদের সেন্টেন্স কানেক্টরস, লিঙ্কার্স বিভিন্নভাবে আমরা এটাকে চিনি। আসলে এটার পরিচয় হচ্ছে একটা কনজাংশন নামে। আমরা গ্রামারের ভাষায় কেউ এটাকে কানেক্টর বলি, কেউ এটাকে লিঙ্কার বলি। আসল পরিচয় হচ্ছে এটা কনজাংশন, অর্থাৎ বাক্যের মধ্যে সংযুক্তকারী শব্দ। বাক্যের মধ্যে সংযুক্তকারী শব্দ। যেহেতু আমাদের এই টপিকটা কানেক্টর হিসেবে নবম দশম শ্রেণীতে থাকে, তাই এটাকে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবেই বলতেছি। এটাকে লিঙ্কার্সও বলা হয়। আসলে সেন্টেন্স কানেক্টরস এবং লিঙ্কার্সের মধ্যে কিছু পার্থক্য আছে, ব্যাপারটা আমরা পরে জানবো। সেন্টেন্স কানেক্টরস আর সেন্টেন্স লিঙ্কারের উপর কিছু নিয়ম আমরা বিশদভাবে আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে যেভাবে আসে আমরা ঠিক সেভাবেই শিখব। আমরা দেখলাম মূলত প্রথমেই যে সেন্টেন্স লিঙ্কার্সগুলো আমাদের থাকে, যেগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি প্রথমেই সেগুলোর সাথে তোমাদের পরিচয় করায় দিব। হাউএভার, মোরওভার, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অন দ্য আদার হ্যান্ড, in the same time, yet, still, otherwise, so। তোমরা সবগুলোর অর্থই জানো আশা করি। তারপর আমি তোমাদের জন্য বলতেছি however, যাই হোক, moreover, এরপরেও, এছাড়াও, therefore, তাই, এই কারণে, as a result, যার ফলে, consequently, ফলাফলস্বরূপ। as a result আর consequently সেম জিনিস। on the other hand, অপরপক্ষে, in the same time, একই সাথে, একই সময়ে, yet, তথাপিও, still, এখনো, otherwise, অন্যথায়, so হচ্ছে তাই। এগুলাকে পার্টস অফ স্পিচের ভাষায় অ্যাডভার্ব বলা হয়। একটা বেসিক তোমাদের মনে রাখতে হবে, এই অ্যাডভার্বগুলো যদি বাক্যের শুরুতে আমাদের ব্যবহৃত হয়, সব সময় এগুলা বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। এগুলা কখনোই, এই যে উপরে আমি এগুলো আলাদা করে লেখার একটা যথেষ্ট কারণ আছে, তোমরা একটু খেয়াল রাখবা বন্ধুরা। এগুলা কখনোই বাক্যের মাঝখানে বসবে না, এগুলা সব সময় অলওয়েজ বাক্যের প্রথমে বসবে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, অনেকেই এই জিনিসটা ভুল করি আমরা, কারণ হচ্ছে এগুলা বসানোর পরে আমাদেরকে অবশ্যই কমা দিতে হবে। এই উপরে আমি যে কয়েকটা শব্দ অ্যাডভার্ব আলাদা করলাম, লিঙ্কার আলাদা করলাম, এই লিঙ্কারগুলা ব্যবহার করার পরে বাক্যের শুরুতে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার না করলে, শিক্ষক ইচ্ছা করলে, যদি তিনি ইচ্ছা করেন, তোমার অর্ধেক নাম্বার, অর্থাৎ এই একটা শব্দের জন্য 1 নাম্বার, ইচ্ছা করলে কমা না বসাইলে তোমার আধা নাম্বার 0.5 উনি কাইটা রাখতে পারেন। তো আমরা সেই সুযোগটা দিব না সবাই, ঠিক আছে? আমরা দিব না, আমরা এইগুলা পরে অবশ্যই আমরা কমা বসাবো। আচ্ছা, এরপরে কিছু ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়, দেখো সেগুলোর সাথে আমরা পরিচয় করি। আমি ভাগ করছি তোমাদের একদম বেসিকের জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ, ওয়েদার, দো, অলদো, সিন্স, অ্যাজ, ইন অর্ডার টু, এটসেট্রা। এগুলো অর্থ তোমরা জানো, হ্যাঁ, যাতে করে, যে, এই জন্য, দো, অলদো, যদিও, হ্যাঁ, এগুলা। সিন্স আর অ্যাজ হচ্ছে কারণের অর্থে ব্যবহৃত হয়। আর কোঅর্ডিনেটিং, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলা তোমরা লেখা রাখতে পারো, এগুলো তোমরা লেখা রাখো। যারা নবম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই লেখা রাখো। দশম শ্রেণীতে যারা এই কানেক্টরস টপিকসটা যাদের কাছে বুঝার মতো না, আন্তাজে উত্তর লেখো, তাদেরকেও বলবো কষ্ট করে খাতা কলম নিয়ে লেখা শুরু করো। আর কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি? কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর মধ্যে ছোট্ট ছোট্ট পার্থক্য আছে। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড, বাট, অর, দেয়ারফর, অ্যাজ ওয়েল এজ, এবং, অ্যাজ সুন অ্যাজ, বোথ, এন্ড, ইয়েট, এখনো, স্টিল, ইদার অর, নিদার নর, হ্যাঁ, সো, আদারওয়াইজ, হোয়াইল, হোয়ারএজ, অর্থ দেওয়া আছে এখানে, যেহেতু, পক্ষান্তরে, নট অনলি বাট অলসো, বোথ, ডট 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 ডট, অ্যান্ড, সো, ডট ডট ডট, দ্যাট, নো সুনার হ্যাড, ডট ডট, দেন, এটসেট্রা। আমি তোমাদের পরীক্ষার জন্য যতগুলা দরকার, অর্থাৎ একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত যতগুলো কানেক্টর দরকার, টেস্ট পেপার ঘাইটা আমি এগুলা পাইছি এবং এগুলা সুন্দর করে নোট করছি। এইগুলা যদি তোমরা নোট আকারে করে রাখো, তোমাদের আর নতুন করে শেখার কোনো প্রয়োজন নাই, একটাও প্রয়োজন হবে না। নতুন করে কোনো কানেক্টরস এবং লিঙ্কার্স তোমাদের শিখতে হবে না। আচ্ছা বন্ধুরা, এইবার আসো, আমি প্রথমে যেগুলো বললাম এগুলো কিন্তু বেসিক বললাম। এখন আসো সেন্টেন্স কানেক্টরস রুলস ইন বাংলা।
বাংলায় আমি তোমাদের সেন্টেন্স কানেক্টর রুলটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করে দিচ্ছি এবং আমি এখানে 10টা থেকে 12টা রুল বলবো, নিয়ম বলবো, এর মধ্যেই তোমাদের প্রয়োজন হবে। আশা করি তোমাদের সেন্টেন্স কানেক্টর নতুন করে শেখার কোনো দরকার হবে না। মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। আমরা শুরু করি। প্রথমে 1 নাম্বার রুল, কোনো বর্ণনার একদম শুরুতে ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে সাধারণত যেসব কানেক্টর ব্যবহৃত হয়, যদি কোনো বিষয়ের ধারাক্রম বা ঘটনাক্রম বোঝাতে তোমাদের ব্যবহৃত হয় তখন এটা সবচেয়ে সহজ। অ্যাট ফার্স্ট, ইন দ্য ফার্স্ট প্লেস, ফার্স্টলি, অ্যাট দ্য বিগিনিং, যে কোনো একটা, একদম শুরুতে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। অ্যাট দ্য বিগিনিং এটা নতুন, এটা আমার পছন্দ, তবে সবাই অ্যাট ফার্স্ট আর ফার্স্টলি এই দুইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অ্যাট দ্য বিগিনিং এটা আমি একটা ক্যাডেট কলেজের প্রশ্নের উত্তরে পেয়েছিলাম, তো এটা এখানে নিয়ে আসছি, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এরপরে ঘটনাক্রমে আমরা জানি সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, ফোর্থলি, মানে এইভাবে ফোর্থলি, ফাইনালি এভাবে যাবে। একদম ঘটনাক্রমের কোনো প্যাসেজ শেষ করতে হলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট লাস্ট, ইন দ্য এন্ড, টু কনক্লুড, লাস্টলি, অ্যাট দ্য 11th আওয়ার, ফাইনালি, এভাবে দিবা। আমার কাছে তুমি পছন্দ লাগছে অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে। হ্যাঁ, আর এটাও ভালো লাগছে যে টু কনক্লুড সবাই ব্যবহার করে অ্যাট লাস্ট আর লাস্টলি, এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে নেক্সট, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, দেন, এগুলো সব একই অর্থ, সেম অর্থ। আমার পছন্দ আফটারওয়ার্ডস, এটা একটু নতুন এবং এটা কম ব্যবহার করে, সবাই ব্যবহার করে নেক্সট আর দেন ইত্যাদি, এগুলোর মানে হচ্ছে পরবর্তীতে, এরপরে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল, আমি প্রত্যেকটা রুলের সাথে তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো। ইফ ইউ if you want to do well in the examination, you have certain things to do. At first, এই দেখো এখানে কানেক্টরটা at first, আমি আর প্রথম দিকে বলছিলাম যে প্রথম দিকে কোনো কানেক্টরস, লিঙ্কার্স যাই বসুক, এগুলা বসানোর পরে কমা দিলে ভালো, আর যেগুলোর পরে কমা দিতে হবে একদম একদম ফরজে আইন, কমা দিতেই হবে, না দিলে নাম্বার কাটা যাবে, ওটা কিন্তু আমি প্রথমে একদম শুরুতে তোমাদের কতগুলো চার্ট দিয়ে দিয়েছি, এই যে এখানে দিয়েছি দেখো, একদম প্রথমে দিয়ে, এই যে এগুলোর পর যদি কমা না দাও নাম্বার কাটা দিতে পারে ইচ্ছা করলে। আচ্ছা, আমরা আবার রুলে যাই। রুল 1 ছিল, রুল 1 কই গেল? এই যে রুল 1, রুল 1, at first you have to read attentively. দ্বিতীয়ত, এই যে সেকেন্ডলি, you have to memorize some important answers to the question. Thirdly, you have to write them after memorizing. Finally, you have to revise them frequently. আমি সহজভাবে দিয়েছি, যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও তোমাকে নির্দিষ্ট কিছু করতে হবে। প্রথমে তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে, দ্বিতীয়ত তোমাকে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর মনে রাখতে হবে, তৃতীয়ত তোমাকে মনে রাখার পর সেগুলো লিখতে হবে, সবশেষে বারবার তোমাকে রিভাইজ দিতে হবে। আমি আমার মতো অনুবাদ করছি, ওকে। আচ্ছা, এরপরে আমরা রুল 2 এ যাচ্ছি। 2, এই যে রুল 2টা কিন্তু আমাদের প্রচুর লাগে, হ্যাঁ, যে কোনো কানেক্টরস এটা থাকে, মানে এটা কমন। সাদৃশ্য বা মিল বোঝাতে ব্যবহৃত কোন কানেক্টরস গুলা? সাদৃশ্য বা মিল, কমন কোনো কিছু বোঝাতে। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ম্যানার, একইভাবে, এর অর্থ হচ্ছে একইভাবে। দেখো এক্সাম্পল, শি কাট এ গুড ফিগার ইন দ্য ফাইনাল এক্সামিনেশন। সিমিলারলি, এই যে কানেক্টরটা, সিমিলারলি শি ডিড এ গ্রেট জব ইন বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ সে বার্ষিক পরীক্ষায় ভালো করেছে, একইভাবে সে বোর্ড পরীক্ষায়ও ভালো ফলাফল করেছে। এটা হচ্ছে সাদৃশ্য বোঝাতে, মানে দুইটা কাজ একসাথে হয়েছে এবং দুইটাই ভালো কাজ হয়েছে, এই জন্য সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ম্যানার, যে কোনো একটা দেওয়া যায়। 3 নাম্বার নিয়ম হচ্ছে বৈসাদৃশ্য বা অমিল বোঝাতে ব্যবহৃত কানেক্টরস। অন দ্য কন্ট্রারি, এটা কিন্তু তোমরা নিজেরাও জানো, এটা প্রচুর ব্যবহৃত হয়, যারা অলরেডি 10ম শ্রেণীতে পড়ো বা এইচএসসি লেভেলের স্টুডেন্ট তারা জানো। অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে, অন দ্য আদার হ্যান্ড, অন্য অপরপক্ষে, ইনস্টিড, এটা তেমন একটা ব্যবহৃত হয় না, সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা এই দুইটা, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড। She read a lot before the exam, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না,
এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এই জন্য আমি উচ্চারণটা রিড করি নাই। রিড করলে তো এখানে এস হইতো, তাই না? কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। শি রেড আ লট বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগে সে অনেক পড়েছিল। অন দ্য আদার হ্যান্ড হার ব্রাদার ডিড নট রিড অ্যাট অল, তার ভাই একদমই পড়ে নাই। অপরপক্ষে অন দ্য কন্ট্রারি দেওয়া যায়। হ্যাঁ, হার ব্রাদার ডিড নট রিড অ্যাট অল, দুইটা বিপরীত, দুইটা সেন্টেন্স বিপরীত বুঝাইছে। একজন পড়ছিল আরেকজন পড়ে নাই, এই জন্য অন দ্য আদার হ্যান্ড ব্যবহৃত হইল। আচ্ছা বন্ধুরা, আরেকটা আসো। শি ডাজ নট রিড অ্যাট অল, ইনস্টিড শি জাস্ট কিলস হার টাইম। ইনস্টিড সে একদমই পড়ে নাই, বদলে, মানে ইনস্টিড মানে কি? বদলে, অপরপক্ষে অন দ্য আদার হ্যান্ড দেওয়া যায়, অন দ্য কন্ট্রারি দেওয়া যায়। ইনস্টিড শি জাস্ট কিলস হার টাইম। ইনস্টিডের নিয়মটা অত প্রচলিত না, এটাও আমি একটা স্কুলের প্রশ্নের মধ্যে পেয়েছিলাম, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। এখানে ইনস্টিডের পরিবর্তে তোমরা যদি অন দ্য আদার হ্যান্ড দাও বা অন দ্য কন্ট্রারি দাও, সঠিক, কোনো সমস্যা নাই, আমি দিয়ে রাখলাম। আচ্ছা, রুল নাম্বার 4, কোনো বক্তব্যের অতিরিক্ত কিছু বা বাড়তি কিছু বলতে ব্যবহৃত কানেক্টরস। কোনো বক্তব্যের অতিরিক্ত কিছু বা বাড়তি কিছু বলতে ব্যবহৃত কানেক্টরস, এটা হচ্ছে ইন এডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, বিসাইডস, এছাড়াও। এগুলো সবগুলো অর্থ একটাই, এছাড়াও। আচ্ছা, এক্সাম্পলে যাই। হ্যাঁ, আমি বললাম কি, আমি যে কয়েকটা রুল এখানে দিয়েছি সবগুলা রুল তোমাদের ইম্পর্টেন্ট। অপ্রয়োজনীয় একটা রুলও আমি আলোচনা করি নাই বা এখানে নিয়ে আসি নাই। আচ্ছা আসো, এক্সাম্পল। দ্য প্যারাগ্রাফ অ্যান্ড অ্যাসেজ আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। আমরা জানি প্যারাগ্রাফ আর অ্যাসের মধ্যে একটা পার্থক্য থাকে। যাই হোক, বিসাইডস এছাড়াও, যে অতিরিক্ত তথ্য, আমরা প্রথম তথ্যটা কি দিল? আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, একে অপর থেকে ভিন্ন। এরপর আরো একটা তথ্য দিচ্ছে, দেখো। এই জন্য আমরা এখানে কি দিতে পারি? বিসাইডস, তারপরে দিতে পারি ইন এডিশন, দিতে পারি ফার্দার মোর, দিতে পারি হ্যাঁ, মোর ওভার দিতে পারি। দেয়ার আর সাম সিমিলারিটিস বিটুইন দ্যাম, তাদের মধ্যে এছাড়াও কিছু কি আছে? মিল আছে, সাদৃশ্য আছে, সিমিলারিটিস। প্রথমত ওই যে এবার ধারাবাহিক বর্ণনা আসতেছে, একদম প্রথমে পড়ছিলা ধারাবাহিক বর্ণনা কোনো কিছুর। প্রথমত at first, এখানে at first দেওয়া যায়, ফার্স্টলি দেওয়া যায়, at the beginning দেওয়া যায়। the paragraph has a topic sentence to introduce the main idea. Secondly, ধারাবাহিক, secondly it has a number of sentence in the middle of developing that idea. Finally, there is a concluding sentence in it to bring the main idea to a close. Similarly, ওই যে আবার এগুলো আমি আগে পরে করলে কোনো সমস্যা নাই। দেখো এখানে সিমিলারলি পরিবর্তে তুমি কিন্তু অন্যভাবে দিতে পারতা, অন্য কিছু দিতে পারতা, at the same time দিতে পারতা, তাই না? The essay also consists of beginning, a middle and an end. It is therefore, এখানে therefore এর পরিবর্তে আমরা however দিতে পারতাম। obvious that the paragraph and the essay share some common features. মূল বক্তব্য হচ্ছে প্যারাগ্রাফ আর এসে একে অন্যের থেকে আলাদা, তাছাড়া এদের মধ্যে কিছু কি মিলও দেখা যায়। তাহলে আমাদের রুল গেল কয়টা বন্ধুরা? 4টা রুল গেল। এই 4টা রুল তোমরা খেয়াল রাখবা, 4টা রুল গেল। এবার আমি পঞ্চম রুলে যাব। যা স্বাভাবিক হওয়া উচিত, মানে সাধারণত যেটা হওয়া উচিত, তা না বুঝিয়ে অন্য কিছু বুঝালে, বা বিপরীত বুঝালে ব্যবহৃত লিঙ্কার্স কানেক্টরস গুলা কি হবে? দো, অলদো সবচেয়ে পরিচিত আমাদের। তারপরটা হচ্ছে বাট, ইন স্পাইট অফ, ডেসপাইট, নেভারথলেস। আমরা সাধারণত দো, অলদো আর বাট এইগুলাই বেশি ব্যবহার করি, ইত্যাদি। নেভারথলেসটা খুবই কম হয়, তবে নেভারথলেসটা ব্যবহার করাটা শেখা উচিত। উঁচু ক্লাসে তোমাদের এটা লাগবে। নেভারথলেস শব্দের অর্থ তা সত্ত্বেও, এই নেভারথলেসটা তোমরা প্র্যাকটিসটা করবা। যদিও আমাদের প্রয়োজন হয় না করলেও চলে, কিন্তু শেখা রাখাটা ভালো। নেভারথলেস একটা স্ট্যান্ডার্ড ফর্ম, তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখো। রোহান ওয়ার্কড ভেরি হার্ড, রোহান অনেক পরিশ্রম করত, তা সত্ত্বেও ওই যে নেভারথলেসের বানানটা খেয়াল রাখবে। হ্যাঁ, NEVERTHLESS,
LESS মানে ডাবল এস, তা সত্ত্বেও হি কুড নট সাকসিড ইন লাইফ। খেলা দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এটা আমাদের কাছে খুবই কমন। আচ্ছা 5 নাম্বারটা গেল। 6 রুল 6, কোনো বর্ণনায় উদাহরণ দিতে হলে সাধারণত নিচে উল্লেখিত লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। কোনো বর্ণনায় উদাহরণ দিতে গেলে, এক্সাম্পল দিতে গেলে এগুলো হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এস, ফর এক্সাম্পল, এটসেট্রা। আচ্ছা ফর এক্সাম্পল দুইবার লিখে দিয়েছি, একটা কেটে দেই, এটসেট্রা ইত্যাদি ব্যবহার করে। উদাহরণস্বরূপ, দেয়ার আর মেনি কাইন্ডস অফ বার্ডস ইন আওয়ার কান্ট্রি সাচ অ্যাজ, যেমন ফর এক্সাম্পল দ্য ডভ, দ্য ক্রো, দ্য স্প্যারো, এটসেট্রা। আমাদের দেশে অনেক পাখি আছে যেমন। আচ্ছা রুল নাম্বার 7, 7 নাম্বার নিয়ম। 7 নাম্বার নিয়ম হচ্ছে কোনো কাজ বা ঘটনার ফলশ্রুতি বা ফলাফল বুঝাতে ব্যবহৃত কানেক্টরস কনসিকুয়েন্টলি, হেন্স, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট ইত্যাদি। পরিণামস্বরূপ, এগুলো অর্থ পরিণামস্বরূপ, অতএব, হ্যান্স মানে হচ্ছে অতএব, তারপরে দেয়ারফর মানে হচ্ছে তাই, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে ফলাফল স্বরূপ। আবারও বলতেছি, কনসিকুয়েন্টলি ফলাফল স্বরূপ, হেন্স অতএব, দেয়ারফর তাই, অ্যাজ এ রেজাল্ট ফলাফল স্বরূপ। এক্সাম্পলে যাই, একটা উদাহরণ, সুমাইয়া is a hard working girl. She was very much attentive to study and work very hard. As a result, ফলাফল স্বরূপ, she got a good figure in her SSC exam. সে তার এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছিল। সুমাইয়া খুব পরিশ্রমী একটা মেয়ে, সে পড়ালেখায় খুব মনোযোগী ছিল আর কঠোর পরিশ্রম করেছিল, ফলাফল স্বরূপ সে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছিল। নাম্বার 8 নাম্বার রুল, একটু রেস্ট নিয়ে নেই, গলা শুকায় যাচ্ছে। ওকে বন্ধুরা, রুল 8, কোনো বিষয়ের বর্ণনার সমাপ্তিতে বা সংক্ষেপে প্রকাশ করতে, সেই বিষয়টা যদি আমরা উপসংহার বা সংক্ষেপে প্রকাশ করতে যাই তাহলে কি হবে? কোনো বর্ণনার, কোন একটা বিষয়ের, অর্থাৎ কোনো কিছু একটা শেষ করতে হইলে কি করতে হবে? কোনো কিছু একটা শেষ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন কনক্লুশন, টু কনক্লুড, ইন ফাইন, ইন ব্রিফ, ইন শর্ট, টু সাম আপ। সবগুলোই যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে আমি প্রথম ব্র্যাকেটে যে দুইটা দিয়েছি, এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। টেস্ট পেপার খুললেই উত্তরমালা গেলেই দেখা যায় ইন কনক্লুশন, টু কনক্লুড। হ্যাঁ, এই দুটা বেশি ব্যবহৃত হয়, তোমরা এই দুটাই ব্যবহার করতে পারো। আমার কাছে পছন্দ হয় টু সাম আপ, দেখো একদম শেষেরটা, এটা কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড। হ্যাঁ, টু সাম আপ। আবার সাম বানান অনেকে ভুল করবেন, যারা ভুল করবেন দরকার নাই, অনেকে SOM সাম লিখে ভুলবেন। নো, টু সাম আপ, SUM সাম আপ। যাই হোক, টু কনক্লুশন, টু কনক্লুড, ইন কনক্লুশন, ইন ফাইন, ইন ব্রিফ, ইন শর্ট, যে যেটা ভালো লাগে সেটা দাও। এগুলো অর্থ হচ্ছে সব শেষে সংক্ষেপে। আচ্ছা, আই ওয়ান্ট টু সে দ্যাট এভরি ম্যান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ। ওই যে দেখো সবার আগে কি লিখে দিয়েছি, টু কনক্লুড। আচ্ছা, রুল 9, আমরা শেষের দিকে এসে পড়ছি। প্রোনাউন গুলো সেন্টেন্স লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। আমরা যে যতগুলো প্রোনাউন অর্থাৎ WH ওয়ার্ড গুলা, তারপরে গুলা আমাদের এগুলা কিন্তু রিলেটিভ প্রোনাউন বলে, তাই না? WH ওয়ার্ড গুলা দিয়ে রিলেটিভ প্রোনাউন তৈরি করা যায়। WH ওয়ার্ড দিয়ে যেমন প্রশ্ন তৈরি করা যায়, WH ওয়ার্ড দিয়ে রিলেটিভ প্রোনাউনও তৈরি করা যায়। এই রিলেটিভ প্রোনাউন গুলো সেন্টেন্স লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়, সেন্টেন্সের লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। দেখো, ব্যক্তি বোঝাতে কি কি ব্যবহৃত হয়? হু, হুজ, হুম। এগুলো অনেকে ভুল করে, এগুলো একদম বাচ্চাদের পড়া, এগুলো খেয়াল রাখবা। হ্যাঁ, এগুলো তারপরেও আমরা দেখি বড় ক্লাসেরও স্টুডেন্ট অনেকে ভুল করে, এগুলো খেয়াল, এগুলো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও কাজে লাগে। ব্যক্তির প্রোনাউন হবে হু, হুজ, হুম।
বস্তু অর্থ হবে দ্যাট আর হোয়াট, দ্যাট আর হোয়াট, এই যে দ্যাট আর হোয়াট। সময় বোঝাতে হবে হোয়েন, সময় বোঝাতে হবে হোয়েন, আর স্থান বোঝাতে হবে হয়ার, কোন স্থান বোঝাতে হবে হয়ার। এক্সাম্পলে চলে যায়, আসো। দ্য ম্যান, ওই যে দ্য ম্যান প্রথমে, হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল, যেই লোকটা গতকালকে এখানে এসেছিলেন উনি আমার আঙ্কেল। যাই হোক, এটা খেয়াল হবে, এটাকে অ্যান্টিসিডেন্টও বলা হয় গ্রামারের ভাষা। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানোর সময় বলবো যে এখানে হু কেন হইলো দ্য ম্যানের পরিবর্তে। আর প্রথমে আমি সুন্দরভাবে, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে লিখে দিয়েছি। যাই হোক, আমি নোটটা সম্পূর্ণ আমি ক্লাসে তোমাদের সাথে যেভাবে কথা বলি, যেভাবে লেকচার দিই, সেভাবেই তোমাদের একদম সহজভাবে। কেউ যদি আমার এই নোটটা তোমরা তুলতে পারো একটু ধৈর্য ধরে, তার জন্য কিন্তু এটা একটা বিশাল একটা অ্যাসেট হয়ে যাবে। কারণ এই রুলটা যে কেউ পড়লেই বুঝবে, এখানে টিচার লাগবে না। এই রুলটা আমি যেভাবে কথাগুলো লিখছি, আমি যেভাবে সাধারণত কথা বলি ঠিক সেভাবেই আমি লিখছি, তোমরা বুঝতে পারতেছো যে অতএব তোমরা এই নোটটা করে আলাদা খাতার মধ্যে রেখে দাও, এটা তোমাদের জন্য কাজে দিবে। এবং বেসিকটা হওয়ার জন্য আমি অনেকগুলো বই এবং টেস্ট পেপার ঘেটে এই নোটটা তৈরি করেছি। তো আশা করি তোমরা আমার এই পরিশ্রমের একটু মূল্যায়ন করবে এবং যেটা তোমাদের জন্যই ভালো হবে। আই নো দ্য বয় হুজ নেম ইজ কামাল, আমি ছেলেটাকে চিনি যার নাম কামাল। খেয়াল রাখো প্রোনাউন গুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, হু, হুজ, হুম ব্যক্তি, বস্তুর ক্ষেত্রে হচ্ছে দ্যাট, হোয়াট, সময় বোঝাতে হোয়েন, স্থান বোঝাতে হয়ার। বন্ধুরা, আরেকটা এক্সাম্পল, আ গার্ল ওয়েন্ট অন দ্য রোড হুম দ্য ম্যান ওয়ান্টেড, হুম মানে যাকে, হুম দ্য ম্যান ওয়ান্টেড, একটা মেয়ে রাস্তায় গিয়েছিল যাকে লোকটা চাচ্ছিল, হুম, এই যে। যশোর ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, দেখেছো। আই নো হোয়েন হি ওয়েকস আপ ডেইলি, সে কখন প্রতিদিন ঘুম থেকে ওঠে আমি জানি, প্রতিদিন ঘুম থেকে কখন ওঠে আমি জানি। আমরা প্রায় শেষের দিকে এসে পড়তেছি, মনোযোগ দাও। এছাড়া কারণবাচক বোঝাতে অ্যাজ সিন্স ব্যবহৃত হয়। তোমরা এই অ্যাজ সিন্স যে কত ব্যবহার করো এবং লাগেই। আমি যে রুলগুলো দিয়েছি, এই তোমার 5টা রুল এর মধ্যে বোর্ডে পরীক্ষায় হুবহু আসবে। দেখো, আমার এই রুলগুলোর বাইরে কিচ্ছু দরকার নাই, কোনো অতিরিক্ত পড়ার দরকার নেই। আমি এখানে যথেষ্ট সুন্দরভাবে সংক্ষেপে অনেক বড় আলোচনাটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসছি। আচ্ছা, সিন্স অথবা অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ওকেশন, যেহেতু সে অসুস্থ ছিল সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। বাক্যে কোনো কথায় জোর দিতে যে সকল কানেক্টরস ব্যবহৃত হয়, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, সবগুলো অর্থ প্রকৃতপক্ষে এখানে। হ্যাঁ, ইনডিড, এটা ইনডিড হবে, একটা ডি হবে। অ্যাজ এ ম্যাটার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাকচুয়ালি, সবগুলোর অর্থই প্রকৃতপক্ষে, যে কোনো একটা ব্যবহার করলে হবে। হি ইজ কোয়াইট ওয়েলদি, সে ভালোই সম্পদশালী, সে মানে ধনী, সম্পদশালী। ইনফ্যাক্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাকচুয়ালি, হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন টার্কি, তুরস্কের সে একজন ধনী মানুষ। আমরা তুরস্ক না দিয়ে এখানে আমরা আমাদের দেশ দিতে পারবো, ঢাকা দিয়ে দিতে পারবো। আই লাইক রিডিং, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইট ইজ মাই ফেভারিট পাস টাইম, প্রকৃতপক্ষে এটা আমার পাস টাইম, অর্থাৎ অবসরের বিনোদন, অনেকটা হবির মতো, শখ। 10 নম্বরটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা প্রচুর আসে, 10 নম্বরটা খুবই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখন যাব 12 নম্বরে। আচ্ছা, এক্সাম্পল মানে আমি একটা পড়ি নাই। মুরাদ ইজ এ হাইলি ট্যালেন্টেড মিউজিশিয়ান, ইনডিড হি হ্যাজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি গিফট ফর মিউজিক, মানে অতিরিক্ত কোনো তথ্য এবং জোর দিলাম আমি কথায়, এই যে বাক্যে কোনো কথায় জোর দিতে যে সকল কানেক্টরস ব্যবহৃত হয়। রুল নাম্বার 12, সর্বশেষ রুলস এইটা। এরপরে আমি কিছু আলাদা রুল আলোচনা করেছি। বর্তমানে কোনো কাজ হচ্ছে, চলছে বুঝাতে যেসব কানেক্টর ব্যবহৃত হয়। নাওএডেজ, নাওএডে, অ্যাট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ ফার্মার্স ইজ নট গুড। উপরিউক্ত লিঙ্কার ছাড়াও আরো কিছু লিঙ্কিং ওয়ার্ডস আছে যা শুধু অনুশীলন করার মাধ্যমে আয়ত্তে আনা সম্ভব, অর্থাৎ প্র্যাকটিস করলেই আমরা শুধুমাত্র পারবো। নিচেও কয়েকটি গুরুত্বপূর্ণ লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হলো যেগুলো আমাদের লাগে। আমি এগুলো এখানে এই কয়েকটা দিয়েছি, আর নাই, শেষ। এগুলো একটু পড়ি, তোমরা শোনো। হ্যাঁ, আফটার পরে, বিফোর পূর্বে, দেন মানে
এটা হচ্ছে কোনো কিছু তুলনা বোঝাতে দেন, টিএইচ ই এন না, এটা টিএইচ এ এন, খেয়াল রাখবে, এ এন। আর সো দ্যাট মানে যাতে করে। দ্য পেশেন্ট ডাইড আফটার আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেলেন, আমাদের খুব কমন একটা এক্সাম্পল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, হি ইজ ক্লেভারার দেন জামাল, এখানে তুলনা বোঝাইছে এই জন্য দেন বসছে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, যাতে করে, হি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে বেশ পরিশ্রম করে যাতে সে পরীক্ষায় ভালো করতে পারে। আর কিছু লিঙ্কার্সের অর্থ নিচে দেওয়া হচ্ছে, দেখো, ইদার অর, হয় এটি নয় এটি, মানে দুইটার মধ্যে যে কোনো একটি, ইদার অর, এটা অনেকে আইদার ওপরে, হ্যাঁ, ইদার ওপরে, ইদার পরে আইদার পরে, তোমার যেটা ভাল লাগে এটা পড়ো, আমি ইদার পড়ি। হি ইজ ইদার এ লায়ার অর ট্রুথফুল, হয় সে সত্যবাদী আর না হয় মিথ্যাবাদী। নিদার নর, নাইদার নর, নাইদার ইউ নর হি ইজ রেসপন্সিবল, নিদার ইউ নর হি ইজ রেসপন্সিবল, অর্থাৎ একজনও না, ওটিও নয় এটিও নয় ওটিও নয়, অর্থাৎ তুমিও না সেও না। বোথ ডট ডট অ্যান্ড হচ্ছে উভয়ই, অর অথবা, নট অনলি বাট অলসো, এগুলোর পরে এগুলো হুবহু বসবে। বোথের পরে কোনো কিছু দেওয়ার পরে যদি গ্যাপ থাকে অ্যান্ড বসাই দিবা। অর মানে অথবা, অথবা প্রকাশ করতে, হ্যাঁ। আচ্ছা, নট অনলি থাকলে, গ্যাপ থাকলে বাট অলসো, এটা সবসময় আমরা জানি। হোয়াই মানে কেন, আই ডোন্ট নো হোয়াই হি কেম, কেন, এখানে কেন বলতে প্রশ্ন বোঝানো, কারণ বোঝানো হয়েছে। আচ্ছা, দাজ এভাবে, দাজ এভাবে, লেস্ট পাছে আশঙ্কা, পাছে ভয় হয় যেন, সো দ্যাট, সো দ্যাট এতই যে, ইফ, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট যদি, অর্থ, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত, ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, as soon as সাথে সাথে, they started moving as soon as the train started moving, মানে তারাও চলাচল শুরু করলো, মানে ট্রেন চলতে না চলতে তারাও চলা শুরু করলো। at present, above all, after all, anyhow, till, until, এগুলো তোমাদের মনে রাখতে হবে, অর্থ সহ আমি দিয়ে দিয়েছি। এইখানে আমি 12টা নিয়ম আলোচনা করলাম, আর কিছু এই যে আলাদা কিছু শব্দ দিলাম। এর বাইরে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য, নবম দশম এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য অতিরিক্ত আর কিচ্ছু শেখা দরকার নাই, অতিরিক্ত আর একটাও নতুন কোনো কিছু শেখা দরকার নাই। তোমরা এই সেন্টেন্স কানেক্টরসটা ভালো মতো দেখবা আমি আশা করি, এবং তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের জন্য অবশ্য আমার এখানে কিছু, আমার এখানে কয়েকটা আছে, তোমরা একটু দেখো। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ভিডিওটা আগে পরে করে নিয়ে শিখে নিবা। হ্যাঁ, কানেক্টরস গুলো যদি আমরা একটু দেখি, কানেক্টরস কিছু প্র্যাকটিস আমাদের পরীক্ষায় আসে, যেভাবে যেভাবে আমাদের পরীক্ষা আসে, আমাদের এরকম একটা প্যাসেজ থাকে, এই যে এরকম একটা প্যাসেজ থাকে, প্যাসেজের মধ্যে আমাদের 5টা গ্যাপ থাকে, প্যাসেজের মধ্যে 5টা গ্যাপ থাকে, এই 5টা গ্যাপ অনুযায়ী আমাদের ফিল আপ করতে হয়, এই 5টা গ্যাপ অনুযায়ী আমাদের ফিল আপ করতে হয়, এবং প্রতিটার জন্য 1 করে নাম্বার থাকে, প্রতিটার জন্য 1 করে থাকে। আমরা আসো একটা প্র্যাকটিস করি সবাই মিলে। আচ্ছা দেখো, তোমরা নিজেরাও করবা, আমি একটু এটা স্ক্রিনে দিয়ে রাখতেছি, তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে 5 মিনিট দিচ্ছি, আমি তোমাদেরকে 5 মিনিট দিচ্ছি, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে 5 মিনিট দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। উত্তরটা আমি মিলাই দিব, তোমাদের উত্তরটা মিলাই দিব। তোমরা প্র্যাকটিস করো, দেখো পারো কিনা, না পারলে আমি মিলাই দিব। ইউ আর গেটিং 5 মিনিটস টু রাইট ইউর আনসার, ট্রাই ইউর সেলফ। হ্যালো, আচ্ছা আসো মিলাই, আচ্ছা আসো মিলাই, দেখো, উই নো দ্যাট
ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্রিয়েচার্স। অর্থ সবাই জানছো, আমরা জানি যে সকল প্রকার প্রাণীর জন্যই গাছ কি দরকার। দে গিভ আস নট অনলি, এই যে এখানে নট অনলি আছে, নট অনলি থাকলে কি হবে, পরবর্তীতে আমরা দেখছিলাম এখানে কি হবে, বাট অলসো, এখানে কি হবে, বাট অলসো। তাহলে এখানে উত্তরটা হচ্ছে বাট অলসো। লিখে ফেলো সবাই, বাট অলসো, এটা হচ্ছে এর উত্তর, তাই না? এর উত্তর হচ্ছে বাট অলসো। নট অনলি থাকলে বাট অলসো হয়, নট অনলি থাকলে কি হয়, বাট অলসো হয়। দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, তারা আমাদেরকে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, বিপর্যয়গুলো আছে, ওইটা থেকে আমাদেরকে রক্ষা করে। আচ্ছা, তাহলে দে আর কল্ড দ্য সেভিওর অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের ত্রাণকর্তা, রক্ষাকর্তা বলা হয়। তাহলে এটা অতিরিক্ত এই কেন বলা হয়, কেন বলা হয়, কারণ তারা আমাদেরকে প্রোটেক্ট করে। তাহলে এখানে কি হবে, ফলাফল স্বরূপ সো, সো তাই দিতে পারি। সো এখানে শুধু কি লিখতে পারি আমরা, সো দিতে পারি। আর যেহেতু সোটা বাক্যের শুরুতে আছে, তাহলে অবশ্যই কমা দিতে হবে। যদি কমা না দেই এখানে কাটা, আমাদের এখানে সো লিখতে হবে, তাই না? সো দে আর কল্ড, তাহলে উত্তরটা এখানে কি আসতেছে, সো দে আর কল্ড দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট। মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস। আচ্ছা, এটা একটা বিপরীত বৈসাদৃশ্য, তাহলে আমরা এখানে কি দিতে পারি, বাট। অনেক মানুষ, এই যে এত গাছ আমাদের এত কিছু করে, তারপরে অনেকেই এই ব্যাপারে অ্যাওয়ার না, অ্যাওয়ার মানে কি সচেতন না। তাহলে এখানে কি দিব আমরা, বাট, BUT, বাট। অথবা আমরা অন দ্য আদার হ্যান্ড দিতে পারি, অন দ্য কন্ট্রারি দিতে পারি, অনেক কিছু। আমি ছোট ছোটগুলো দিচ্ছি যেগুলো তোমাদের জন্য বুঝতে সুবিধা এবং আনসারে সহজ হয়, সময়ও কম লাগে। মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, অনেক মানুষই এই ব্যাপারে সচেতন নয়। দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, তারা গাছ কাটেই বাছ বিচার না করে মানে বিনা বিচারে গাছ কাটতে থাকে। তারপরে কি দিয়েছে দেখো, গ্যাপ শুরুতে, ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং মানে কি সংকুচিত হয়ে যাওয়া, কমে যাওয়া। তাহলে এটা কি ফলাফল স্বরূপ, তাহলে কনসিকুয়েন্টলি দিতে পারি, এটা সবচেয়ে সুন্দর হবে, কনসিকুয়েন্টলি দিতে পারি, কনসিকুয়েন্টলি, CONSEQUENTLY, কনসিকুয়েন্টলি দিতে পারি, ফলাফল স্বরূপ। দ্য ফরেস্ট ল্যান্ডস আর shrinking, people go on cutting down trees, one day there will be no trees left for us. যদি কি হবে, if, কন্ডিশনাল সেন্টেন্স, if তাহলে কি হবে, if হবে, if people go on cutting down trees, if দিয়ে কমা দিতে হবে বাক্যের শুরুতে, না, ইফ এ কমা লাগবে না, কারণ ইফ এ কমা লাগবে না, কারণ হচ্ছে যে ইফ এর কমাটা এখানে থাকে, এটা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মে বসছে, তাই না? তাহলে ইফ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, একদিন আমাদের জন্য কোনো গাছই আর থাকবে না। তো এইভাবে আরো আমি তোমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে একটা শীটের পিকচার আপলোড করব, ওইটা বাড়ির কাজ হিসেবে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং কানেক্টরসের ভিডিওটা তোমরা বারবার ডাউনলোড করে দেখবা এবং ইউটিউব থেকে দেখে নিবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।